সবাইকে স্বাগত জানাচ্ছি আরজে শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আজকে আপনারা শুনবেন এক্স ফাইলসের একটি সত্য ঘটনা। যে ঘটনাটা আজকে আপনাদের শোনাবো, এটা আমার মনে হয় আমাদের দেশের এই শতাব্দীর মধ্যে সবচাইতে আলোচনা বহুল একটি মানুষের মধ্যে প্রচণ্ড রকমের একটা আতঙ্ক, ভয়, একটা একেবারে অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বহুল আলোচিত। আমি নামটা বললেই আপনারা বুঝে যাবেন যে আজকে কেমন একজন মানুষের কথা, যার পাশবিকতা, যার পৈশাচিক আচরণ, পাশবিকতা, নিষ্ঠুরতা সব কিছুকে হার মানিয়েছে। আজকে আমরা শুনবো এরশাদ শিকদারের কাহিনী এক্স ফাইলসে। আসুন তাহলে শুরু করছি। শিকদার ছিলেন কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার। খুন, অত্যাচার, চুরি, ডাকাতি ও অন্য নানা অপরাধের জন্য তিনি কুখ্যাত ছিলেন। হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা 2004 সালের মে মাসের 10 তারিখে কার্যকর করা হয়। তার আরেক নাম ছিল রাঙা মিয়া। এরশাদ শিকদারের জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার পিতার নাম বন্দে আলী। তার দাদা ছিলেন নামকরা ডাকাত। খুনের দায়ে জেলখানায় তার মৃত্যু হয়। তার বাবাও ছিলেন ডাকাত। এরশাদ শিকদার ছোট থেকে খারাপ কাজে লিপ্ত থাকত। এখানে সেখানে চুরি করত এবং চুরির দায়ে মার খেত। প্রায় সময় সে খাবারের অভাবে ক্ষুধার্ত থাকত। দিন দিন যত বড় হতে থাকে তার অপরাধ তত বাড়তে থাকে। গ্রামে মেয়েদের উত্ত্যক্ত করা, চুরি করা তার লেগেই থাকতো। একদিন হাতে নাতে ধরা খেয়ে গ্রামবাসীর কাছে ভীষণ বাজেভাবে গণধোলাই খায় সে। কিন্তু মার খাওয়ার পর ভালো হবার পরিবর্তে সে যেন আরো বেশি উগ্র এবং হিংস্র হয়ে ওঠে। 1966-67 সালে তিনি তার জন্মস্থান নলছিটি থেকে তার মা ও বড় ভাই সহ খুলনায় চলে আসেন। খুলনায় আসার পর তার মা বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করত এবং এরশাদ সেখানে কিছুদিন রেল স্টেশনে কুলির সহযোগী হিসেবে কাজ করে। সেখান থেকেই ধীরে ধীরে রেল লাইনের পাত চুরি করে বিক্রি করত এমন দলে যোগদান করেন। পরবর্তীতে তিনি তাদের নিয়ে একটি দল গঠন করেন ও এলাকায় রাঙা চোরা নামে পরিচিতি পান। এরপর সেখানে একটি খুন করার পরে 5 এবং 6 নম্বর ঘাটের সর্দার তার বাড়িতে এরশাদ শিকদারকে থাকতে জায়গা দিলেন। সে সর্দারের একটি মেয়ে ছিল খোদেজা। দেখতে অনেক খারাপ ছিল এবং কোনো কাজকর্ম করতো না। এ নিয়ে সর্দারের বউ অনেক চিন্তায় থাকতো। এরশাদ শিকদার দেখতে শুনতে অনেক ভালো ছিল, তাই সর্দারের বউ চিন্তা করলো তার মেয়ের বিয়ে এরশাদের সাথে দিতে। এরশাদ এই প্রস্তাবে রাজি হলো এই ভেবে যে তার একটা শক্ত জায়গা দরকার। সর্দারের মেয়েকে বিয়ে করলে সে মোটামুটি একটা ভালো জায়গা পাবে। এরপর বিয়ের পর এরশাদ তার বউয়ের উপর নানা রকম অত্যাচার করত। তারপর ধীরে ধীরে অন্য জমি দখল এবং মদ গাঁজার ব্যবসায় লিপ্ত হয়ে পড়ে এরশাদ শিকদার। এভাবেই কুলি থেকে কোটিপতি হয়ে যান তিনি। এরপর ভারত থেকে একজন ইঞ্জিনিয়ার ডেকে এনে একটি বিলাসবহুল বাড়ি বানায়, যার নাম রাখে স্বর্ণকমল। বাড়ি বানানোর পর এরশাদ চিন্তা করে স্বর্ণকমলের ভেতরে কি কি আছে তা সবই জানে ইঞ্জিনিয়ার, সুতরাং সে মুখ খুললে তার জন্য বড় বিপদ হয়ে যাবে। আর সে কথা ভেবে ইঞ্জিনিয়ারকে খুন করে টুকরো টুকরো করে বস্তায় ভরে ভৈরব নদীতে ফেলে দেয়। আমি একটু ইন্টারাপ্ট করছি মাঝখানে। আমার তাজমহল বানানোর কথা মনে পড়ে গেল। আমরা ইতিহাস থেকে জেনেছি যে তাজমহল তৈরি করবার পর বাদশাহ শাহজাহান নাকি যারা তাজমহল তৈরি করেছিলেন তাদের হাত কেটে দিয়েছিল। যাই হোক, আমি আবার গল্পে ফিরে যাচ্ছি। বাড়িটা নির্মাণের সময় দায়িত্বে থাকা লোকটি নির্ধারিত জমির চেয়ে মাত্র 1 ইঞ্চি এদিক ওদিক করে ফেলেছিল। এই ছিল তার অপরাধ। সেই অপরাধের শাস্তি হিসেবে তাকে নারকীয় কায়দায় খুন করেন এরশাদ শিকদার। নারীবাজি এরশাদের দৈনন্দিন জীবনের সাধারণ একটি বৈশিষ্ট্যের মতো ছিল। নারীর পেছনে সে হাড়ি হাড়ি টাকা ব্যয় করত। যখন যে নারীর দিকে চোখ আটকে যেত তখনই তার জীবন নষ্ট করত সে। তাছাড়া সে একাধিক বিয়েও করেছিল। বিভিন্ন মাধ্যমে এরশাদের 6টি বিয়ের কথা জানা গিয়েছিল। তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম। 1973 সালে তিনি খোদেজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সানজিদা আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায়।
যাকে তিনি তার বিলাসবহুল বাড়ির স্বর্ণকমলে এনেছিলেন। এই শোভা ছিলেন তারই এক বন্ধুর বউ এবং তার দুটি বাচ্চাও ছিল। শোভাকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করে আনেন এরশাদ। এছাড়াও রূপসার রাজপুর গ্রামের তসলিমা, বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা, সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেসা এবং যাত্রা দলের নায়িকা পাইকগাছার দুর্গা রানীর কথা জানা যায়। এছাড়াও হীরাকে এরশাদ নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। নিজের মার সাথেও সে পৈশাচিক ব্যবহার করত। তার মা বসে বসে ভাবতেন, এমন সন্তান জন্ম দেবার থেকে নিঃসন্তান থাকা ভালো ছিল। এছাড়া ঘাটে বিভিন্ন জাহাজ থেকে বিশাল পরিমাণে তেল চুরি করা তো লেগেই থাকত। ঘাটের সব গুন্ডা, মাস্তান এবং চোররা ছিল তার বন্ধু সমাজ। এভাবে এরশাদ শিকদার খুলনার বুকে তৈরি করে তার অরাজকতার বাহিনী। তারপর ধীরে ধীরে সে নারী ও শিশু পাচারের কাজেও লিপ্ত হয়ে যায়। লোকাল সব পুলিশ এবং বড় বড় মানুষদের মোটা মোটা ঘুষ দিয়ে নিশ্চিন্তে চালাতো এরশাদ শিকদার তার এই অপরাধ জগৎ। 1976-77 সালে তিনি রামদা বাহিনী নামে একটি দল গঠন করেন, যারা খুলনা রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত। এই রামদা বাহিনী নিয়েই এরশাদ 1982 সালে 4 ও 5 নম্বর ঘাট এলাকা দখল করেন ও এর একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1982 সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতা দখল করার পর তিনি জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। সামরিক শাসক এরশাদের আমলে 1988 সালের নির্বাচনে তিনি তৎকালীন 8 নম্বর ওয়ার্ডের, বর্তমানে 21 নম্বর ওয়ার্ড, কমিশনার নির্বাচিত হন। 1991 সালে বিএনপি সরকার গঠন করার পর এরশাদ শিকদার বিএনপিতে যোগদান করেন। এরপর 1996 সালের 26 ডিসেম্বর এরশাদ আবার দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন, কিন্তু সমালোচনার মুখে কিছুদিন পরই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। 1999 সালে গ্রেফতার হওয়ার সময়ও তিনি 8 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। রাজনীতিতে প্রবেশ করার পর এরশাদ আরও ক্ষমতাশালী হয়ে ওঠেন। তিনি 1984 থেকে 86 পর্যন্ত খুলনা রেলওয়ের সম্পত্তি দখল, জোরপূর্বক ব্যক্তিগত সম্পত্তি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। এরশাদের বিরুদ্ধে 60টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযোগ আনেন তার এক সময়ের সহযোগী ও পরবর্তীকালে রাজসাক্ষী নূরে আলম। নূরে আলম 24টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। নূরে আলম আরও সাক্ষ্য দেন 70টিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, যদিও তার স্বর্ণকমল নামে খ্যাত বাড়ি থেকে মাত্র একটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। 1991 সালে তিনি 4 নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে বরফ কলের একজন মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে সেটি দখল করেন এবং সকল ব্যবসায়ীদের তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন। এছাড়াও জানা যায় তিনি বরফ কলটি তার নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। সেখানে সে মানুষ মেরে ফেলে দিত মাগুর মাছের খাবার হিসেবে, সেরকম জানা যায়। এরশাদ শিকদারের নৃশংসতা এমনই ভয়াবহ ছিল যে আস্তে ধীরে রয়ে শোয়ে কষ্ট দিয়ে খুন করতেন তিনি। তার বরফ কলে যার ডাক পড়ত, তিনি আর কখনোই সেখান থেকে জীবিত বের হতে পারতেন না। এদের অধিকাংশ লাশও আর খুঁজে পাওয়া যেত না। দিনভর সেখানে মানুষের কোলাহল, সন্ধ্যা নামতে একদম নিস্তব্ধতা, স্বল্প আলোয় গায়ে কাঁটা দেয়া অদ্ভুত এক ভৌতিক পরিবেশ। শুধু একটি কক্ষ থেকে মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। চাপা পড়ে গগন বিদারী সে আর্তনাদ। হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রেখেছেন এরশাদ শিকদার। আরেকজন বড় হাতুড়ি দিয়ে পায়ের উপর পিটিয়ে যাচ্ছেন অবিরাম। পা থেতনে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে 2 পায়ের হাড়। হাতুড়ি রেখে মানুষরূপী দানব এরশাদ শিকদার ধীরে সুস্থে একটি রশি নিলেন, রক্তাক্ত যুবকের গলায় পেঁচিয়ে ধরে টান দিলেন। যুবকটি নড়াচড়া তখন বন্ধ, নাক মুখ দিয়ে এমনকি চোখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছিল। জীব একটু বেরিয়ে পড়েছে। মানুষরূপী দানবটি মৃত যুবকের নাকের কাছে হাত রেখে নিশ্চিত হলেন প্রাণ নেই, কিন্তু এরপরও তিনি ঠান্ডা হলেন না। হঠাৎ মেঝের উপর পড়ে থাকা যুবকটির বুকের উপরে উঠে দাঁড়ালেন, তারপর লাফাতে শুরু করলেন। পাঁজর ভাঙার শব্দ হলো, তারপর শান্ত হলেন তিনি। এরপর বড় এক বালতি দুধ দিয়ে গোসল করলেন এরশাদ। যুবকের লাশ জমাট বাঁধা সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে ফেলে দেয়া হলো ভৈরব নদীতে। শতাব্দীর ভয়ঙ্কর সিরিয়াল কিলার খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের খুনের নিজস্ব
কৌশলীটি। ঠিক এভাবেই তিনি একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাটি কাঁপিয়েছেন। তার হাতের মুঠোয় ছিল জনপ্রতিনিধি, প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠান্ডা মাথায় মানুষ হত্যার পর খাঁটি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন। যাকে পথের কাঁটা মনে করেছেন তাকেই তিনি হত্যা করেছেন। কুখ্যাত খুনি এরশাদ শিকদার তার রাজত্বকালে রূপসার যুবলীগ কর্মী খালিদকে খুন করেন। এরশাদ শিকদারের অপরাধ জীবনের সবচেয়ে আলোচিত খুনের ঘটনা ছিল যুবলীগ নেতা খালিদ হত্যা। এই হত্যার ঘটনায় করা মামলাতেই গ্রেফতার করা হয়েছিল এই নরপিশাচকে। সে সময় খালিদের সঙ্গে ছিলেন খুলনার ব্যবসায়ী আপন দুই ভাই মুনির ও চয়ন। এই দুজনের ওপরও এরশাদ শিকদার নির্মম নির্যাতন চালান। নির্যাতনের শিকার চয়ন আদালতে জানান, 1999 সালের 16 মে রাত 8:30 এরশাদের টেলিফোন এসেছে, কথা আছে, যেতেই হবে। এরশাদ শিকদারের ডাক কি অমান্য করা যায়? তার মানুষ খুনের আস্তানা সে বরফকলের দিকে রওনা হলো খুলনা জেলার ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, আবু হানিফ, আলী আকবর, সাথে ব্যবসায়ী সৈয়দ মনির মীর ও তার ছোট ভাই চয়ন মীর, আর যুবলীগ নেতা খালিদ হোসেন। খুলনার জলিল শপিং কমপ্লেক্সের মালিক সৈয়দ মনিরের নতুন কেনা গাড়ি আর দুটো মোটরসাইকেলে চড়ে তারা বরফকলে পৌঁছল। তখনও কেউ টেরও পায়নি কি ঘটতে যাচ্ছে একটু পর। এরশাদ শিকদার তাদের আপ্যায়ন করল ঠান্ডা স্লাইস দিয়ে। চারিদিকে শীতল পরিবেশ। হঠাৎ সবার বুক কেঁপে উঠল এরশাদের কণ্ঠস্বর শুনে। সৈয়দ মনিরকে ডেকে উঠে সে বলল, খুলনার এক সময়ের বিগ ফ্যাক্টর কাশেম সাহেবকে গুলি করে মারার সময় কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। মনির, তোকে গুলি করলেও কেউ আসবে না। এই বলে সে হাসতে হাসতে ডাক দিল সহযোগী মুন্সি আয়ুবকে। মুন্সি আয়ুব, রাইফেল লেয়াও। এরশাদের সে হাসিতে কারো কারো প্রাণ চলে এলো গলার কাছাকাছি। চকচকে রাইফেল নিয়ে মুন্সি আয়ুব এলো, সাথে এলো লিয়াকত, জামাই ফারুক আর এরশাদের বডিগার্ড নূরে আলম। তখন এরশাদ শিকদারের মাথায় খুনের নেশা, আর এই নেশার ঘরেও নাটকীয়তা। রাইফেল হাতে নিয়ে মনিরের কানের ঠিক পাশ দিয়ে 3টি গুলি করলো প্রথমে। ভয়ে মনির জড়িয়ে ধরল আবু হানিফকে। চিৎকার করে বলে উঠল সে, কি হচ্ছে? উত্তরে তাকে বন্দুকের বাঁট দিয়ে পেটানো শুরু করলো এরশাদ শিকদার। রক্তের নেশাগ্রস্ত নরপিশাচের মরণ কামড় থেকে প্রাণ বাঁচাতে চয়ন, অসিত, হানিফ আর খালিদ দৌড়ে গিয়ে ঢুকলো গাড়িতে। পেছনে পেছনে দৌড়ে গেল এরশাদ শিকদার। বন্দুকের বাঁট দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলল সে। টেনে বের করে আনলো খালিদকে, তারপর মাটিতে ফেলে পেটানো শুরু করলো তাকে। এদিকে হানিফ, চয়ন আর আকবর আলী দৌড়ে পালালো সেখান থেকে। বরফকলের অদূরে দাঁড়ানো ছিল 3 কোস্টগার্ড সদস্য। খালিদ তাদেরকে ডাকলো চিৎকার করে, কিন্তু এগিয়ে আসলো না কেউ। মনিরকে বন্দুকের বাঁট দিয়ে ইচ্ছে মতো পেটালো এরশাদ শিকদার। তারপর বরফকলের বরফ ভাঙার 20 কেজি ওজনের মুগুর নিয়ে আসা হলো, সেটা দিয়ে থেতলে দেয়া হলো তার পা। এরপর এরশাদ শিকদার লাফিয়ে উঠল তার বুকের উপর। জ্ঞান হারালো মনির। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? এত কিছুর পরেও ভাগ্যের জোরে সৈয়দ মনির সেদিন মরেনি। কিন্তু পৈশাচিক নির্যাতনে মারা গেল যুবলীগ নেতা খালিদ। মুগুরের পিটুনি, বুকের উপর উঠে এরশাদের অগণিত লাফ আর শ্বাসরোধ, এই 3 কায়দার নির্যাতনে মারা হলো খালিদকে। তারপর ভৈরব নদীতে সিমেন্টের বস্তায় ভরে ফেলে দেয়া হলো খালিদের লাশ, গাড়ি আর মোটরসাইকেল দুটো। আর এটাই ছিল এরশাদ শিকদারের হাতে খুন হওয়া মানুষগুলোর মধ্যে একমাত্র লাশ যেটি উদ্ধার করা সম্ভব হয়েছিল পরবর্তীতে। 1999 সালের 11ই আগস্ট মিশরে ফেরাউনের ক্ষমতার মতোই খুলনার দোর্দণ্ড প্রতাপ এরশাদ শিকদারের। 3 মাস আগে করা খালিদ খুনের কারণে তার নামে মামলা হয়েছে। খালিদের লাশও পাওয়া গেছে। এই সময় এরশাদ শিকদার হয়তো ভেবেছিল তার ক্ষমতার জোরটা দেখিয়ে একটা নাটক করে নেওয়া যাক। এতদিন পর্যন্ত পুলিশের হাতে ধরা না পড়ার জন্য অভিনব এক কাজ করত এরশাদ। এলাকার কবরস্থানে 2টি নকল কবর বানিয়ে রেখেছিল সে। পুলিশ এলেই সেখানে গিয়ে লুকিয়ে থাকত। এবারে নাটকের শখ হওয়ায় সে সিদ্ধান্ত নিল নিজেই পুলিশের কাছে ধরা দেবে। প্ল্যানও হলো। প্ল্যান মতো একদিন সকালে রেলওয়ের রেস্ট হাউসে সে দলের ক্যাডার আর ব্যবসায়ীদের সাথে আলাপ করলো। সকাল 10টার দিকে রেল স্টেশনে দাঁড়িয়ে বক্তৃতা দিল, দোয়াও চাইল। পুলিশ এলো সে সময়। পুলিশের আগমনে একটা সাজানো হইচই তৈরি হলো। হইচইয়ের মাঝখানে
এরশাদ নিজেই উঠে পড়ল পুলিশের ভ্যানে, কিন্তু তার জানা ছিল না ইতিহাসে ন্যায় অন্যায় লড়াইটা কখনোই অন্যায় শেষ জেতা জিততে পারেনি। যতই পরিকল্পনা থাকুক না কেন, এরশাদ শিকদারের সেই ব্লু প্রিন্ট মাঠে মারা পড়ল। তৎকালীন খুলনা মহানগর পুলিশ কমিশনার আনোয়ারুল ইসলাম অনড় ভূমিকায় ছিলেন। এরশাদের নামে মামলা হলো যাবতীয় কর্মকাণ্ডের দায়ে। সেবার ধরা পড়ার পর আর তাকে ফিরে যাওয়া হলো না মানুষ খুনের কারখানা ওই বরফকলে। 2000 সালের 30 এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এছাড়াও 17টি খুনের মামলার 6টিতে ফাঁসি ও 5টিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হল। শোনা যায় বাংলা সিনেমা জগতের খ্যাতিমান এক ভিলেনকে এরশাদ শিকদার 2.5 কোটি টাকা দিয়েছিল। শর্ত ছিল ওই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবে সে। আর তার চলচ্চিত্র ভিলেন হওয়া হয়ে উঠল না। টাকা দেওয়ার 4-5 মাস পরেই সেই যে একবার ঢুকলো এরশাদ 14 শিকের ভেতরে, ওইখানেই মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল বাস্তব দুনিয়ার ভয়ঙ্কর ভিলেনের। এরশাদের বডিগার্ড নূরে আলমই তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় রাজসাক্ষী হয়ে। এই নূরে আলমের জীবনেও ছিল এরশাদের নির্মমতার অভিজ্ঞতা। একবার গাড়িতে করে বাসায় ফেরার সময় রাস্তায় এক মেয়ের ওপর নজর পড়ে এরশাদের। নূরে আলমকে দিয়ে মেয়েটাকে সে নিয়ে আসে আস্তানায়। বিকৃত এক পরিকল্পনা করে এরশাদ। নূরে আলমকে সে আদেশ দেয় মেয়েটাকে তক্ষুনি বিয়ে করতে হবে। বিয়ে করতে রাজি হয় সে। এরশাদ তাকে পাঠায় বিয়ের কাপড় আনতে। সে যাওয়ার পরেই এরশাদ চড়াও হয় মেয়েটার ওপর। নূরে আলম কিছুই জানতে পারেনি। এরপর মেয়েটার সাথে বিয়েও হয় তার। কিন্তু বিয়ের পরও এরশাদ থামল না। নূরে আলমের অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর নির্যাতন চলতে লাগলো। একদিন সে দেখে ফেলল সেই ঘটনা। তখন এরশাদ তাকে বলল, জীবন তো ভোগের জন্যই, সবকিছু ঠান্ডা মাথায় নাও। নূরে আলম হয়তো তখন ঠান্ডা মাথায় হজম করেছিল বসের এই অপমান, কিন্তু সুযোগের অপেক্ষায় ছিল সে। শেষ পর্যন্ত সে সুযোগ আসে তার। রাজসাক্ষী হয়ে সে এর প্রতিশোধ নেয়। 1989 সাল থেকে 1999 সাল পর্যন্ত এরশাদের 24টি খুনের প্রত্যক্ষদর্শী ও সহযোগী ছিল নূরে আলম। সবগুলো খুনের ঘটনায় এরশাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সে। অনুসন্ধানে জানা যায় এরশাদ শিকদার 1999 সালের প্রথম দিকে খুলনা নিউ মার্কেট এলাকায় নৈশ প্রহরী ইনসাফ, কামাল ও খালেককে 5 নম্বর ঘাটে নিয়ে এসে একইভাবে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেন। এরশাদের একসময় সহযোগী তাক আজিজকেও হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়া হয়েছে। দৌলতপুরের পাবলার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ফটিককেও এরশাদ নিজ হাতে হত্যা করেন। পরে তার লাশ নদীতে ফেলে দেন। ফটিকের লাশের কোনো সন্ধান মেলেনি। এরশাদের দেহরক্ষী নূর আলমের স্বীকারোক্তিতে ফটিক হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা যায়। এছাড়া ঘটনার পর ফটিকের বাবা হাশেম আলীও মেধাবী সন্তান হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। নূরে আলমের ভাষ্য হচ্ছে, এরশাদের বড় বউ খোদেজার সঙ্গে ফটিকের প্রেম রয়েছে, এই অভিযোগেই তাকে হত্যা করা হয়। 1998 সালের 6 এপ্রিল এরশাদ খোদেজার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে দিয়ে ফটিকে স্বর্ণকমলে ডেকে নিয়ে আসেন। সন্ধ্যায় 5 নম্বর খাটের বরফকলে গিয়ে গলায় রশি পেঁচিয়ে ফটিককে হত্যা করা হয়। এরপর এরশাদ ফটিকের বুকে উঠে লাফিয়ে লাফিয়ে তার পাঁজর ভেঙে দেন। পরে জমাট সিমেন্টের সঙ্গে ফটিকের লাশ বেঁধে ভৈরব নদীতে ডুবিয়ে দেয়া হয়। অন্যদের লাশও পাওয়া যায়নি, তবে তাদের পরিধেয় কাপড় চোপড় আর কিছু হাড়গোড় পরবর্তীতে পুলিশ উদ্ধার করে। খুলনার এই ডন নিয়ন্ত্রণ করতেন আন্ডারওয়ার্ল্ড। রাজধানী ঢাকায় তার 3 তলা বাড়ি রয়েছে। সেখানে প্রতি মাসে তিনি জলসার আয়োজন করতেন। আমি তো মরেই যাব, চলে যাব, রেখে যাব সবই। আছস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গিনী কেউ যাবি, আমি তো মরেই যাব। শতাব্দীর ভয়ঙ্কর খুনি খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের সেই বিখ্যাত গানের প্রথম 2 লাইন এইটি, যা সে সময় অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। কথিত আছে, মানুষ খুন করে তিনি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন। পবিত্র হওয়ার পর জলসার আয়োজন করতেন। আর সেই জলসার মূল আকর্ষণ থাকত এরশাদ শিকদারের নিজ কণ্ঠে গাওয়া এই গানটি। এরশাদের প্রথম স্ত্রী খোদেজার গর্ভে এরশাদের 4টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে 3টি ছেলে ও 1টি মেয়ে। এছাড়া গ্রেফতারের পর তার আরেক স্ত্রী শোভার গর্ভে জান্নাতুল নওরিন এমিলি এশা নামে এক মেয়ের জন্ম হয়। 1999 সালে এরশাদ শিকদার
গ্রেফতার হন ও তার নামে তখন 43টি মামলা হয়েছিল। গ্রেফতারের পর বেরিয়ে আসে তার নৃশংসতার অজানা সব কাহিনী। তার নৃশংসতার ভয়াবহতা এতটাই ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতবাক হয়ে গিয়েছিল। খুলনার কারাগারে নেয়ার পর সেখানেও পেশাদার অপরাধীরা তার বিচার চেয়ে মিছিল করেন। বিদেশি গণমাধ্যমেও সিরিয়াল কিলার হিসেবে এরশাদ শিকদারের নাম উঠে আসে। তখন খবরটি বেরিয়েছিল তার মৃত্যুর ব্যাপারে শত কোটি টাকার বাজেট ধরা হয়। তার ছোট স্ত্রী শোভা এই সময় কয়েক বস্তা টাকা নিয়ে ঢাকায়ও এসেছিলেন বলে জানা যায়। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এরশাদ শিকদারের বিষয়ে সিদ্ধান্তে অটল থাকায় সে সময় আর রক্ষা পাননি তিনি। নিম্ন আদালতের বিচারে 7টি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় ও 4টি মামলায় যাবজ্জীবন সাজা হয়। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং 2004 সালের 10ই মে মধ্যরাতে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মানুষ খুন করেই যিনি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন, পবিত্র হওয়ার পর জলসার আয়োজন করতেন, আর সেই জলসার মূল আকর্ষণ থাকতো এরশাদ শিকদারের নিজ কণ্ঠে গাওয়া আমি তো মরেই যাব গানটি। পরবর্তীতে কাকতালীয়ভাবে সে গানটির প্রতিটি লাইনের সঙ্গেই তার জীবনের শেষ মুহূর্তগুলোর মিল খুঁজে পাওয়া যায়। গ্রেফতারের পরপরই তার সহায় সম্পদ পরিবারের সদস্যরা যে যার মতো দখল করে নেয়। 2004 সালের 10ই মে মধ্যরাতে খুলনা জেলার কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সদস্যদের সাক্ষাৎ পর্বে এরশাদ শিকদার তার স্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন, শত শত কোটি টাকার সম্পদ রেখে গেলাম, আর আমার নামে একটা গরু কোরবানি দিতে পারলা না, তাইলে তো আমি বাইচা যাইতাম। আমার এই দুঃসময়ে তোমরা কেউ পাশে রইলা না। ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই দানব রূপ নেয়া এরশাদ শিকদারের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে দৈন্য দশায়। ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল করে এরশাদ। আপিল বিভাগের রায়ে তার ফাঁসির আদেশ বহাল রাখা হয়। মহাক্ষমতাধর এরশাদ শিকদার ক্ষমা চাইতে বাধ্য হয় প্রাণ বাঁচাতে, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমা জোটেনি তার ভাগ্যে। এ খবর শুনে ব্রাশের খাপ পেটে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে এরশাদ, কিন্তু ইতিহাসের নিষ্ঠুরে খুনির মৃত্যু এত সহজই হোক সেটা হয়তো চায়নি প্রকৃতি। আত্মহত্যার চেষ্টা তাই ব্যর্থ হয়। কারাগারে এর সাথে দিন কাটত ভাবলেশীনভাবে। ভয়াবহ অপরাধ জীবনের জন্য বিন্দুমাত্র অনুশোচনা ছিল না তার। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, কিংবা ডাক দিয়াছেন দয়াল আমারে, গান গেয়ে সময় কাটাতো সে। ছিচকে চোট থেকে রক্তক্ষেকো খুনি হয়ে বিশাল সম্পত্তি বানিয়েছিল এরশাদ শিকদার। তার বিশ্বাস ছিল এই অঢেল সম্পত্তির জোরে সে বেঁচে যাবে হয়তো, কিন্তু প্রকৃতির বিচার বলেও একটা কথা আছে। চরম দৈন্য দশায় জীবনের শেষ মুহূর্তগুলো কাটাতে হয় এই গডফাদারকে কারাগারের কন্ডেম সেলে বন্দী হয়ে। 1992 সালের 26 আগস্ট রাতে আবুল ওরফে সিদ্দিককে ফাঁসিতে ঝোলানো হয়েছিল খুলনা জেলার কারাগারে। এর এক যুগ পর সেই ফাঁসির মঞ্চ আবার প্রস্তুত করা হয় বাংলাদেশের ইতিহাসের বর্বরতম এই খুনির জন্য। আর ফাঁসি দিতে প্রস্তুত হয় 3 জন জল্লাদ, শাহজাহান ভুইয়া, হাফিজ উদ্দিন ও হারেস মিয়া। মৃত্যুর মাত্র 12 ঘন্টা আগেও এরশাদের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। বেলা 12টার দিকে খাসি আর মুরগির মাংস দিয়ে ভাত খায় সে। এরপর ঘুমানোর আগে আত্মীয়দের সাথে দেখা হয় তার। এরপর আবারও ঘুম। মরণ ঘুমের আগের 12 ঘন্টার প্রায় 6 ঘন্টা ঘুমিয়ে কাটান এরশাদ। সন্ধ্যায় ওঠার পর ইলিশ আর রুই মাছ দিয়ে ভাত খায় সে। এই ছিল তার শেষ খাওয়া। রক্তজার জীবন নেশা মৃত্যুর আগে এই মাছ ভাত খাওয়ায় সে তৃপ্তি পেয়েছিল কিনা কে জানে। রাত 10টায় তাকে জানানো হয় ফাঁসি হবার কথা। জীবনের শেষ মুহূর্ত চলে এলো। কিছুক্ষণ পরের নিঃশ্বাসটাই হবে তার শেষ নিঃশ্বাস। এই মুহূর্তে এসে পরাক্রমশালী খুনি এরশাদের বুকেও হয়তো ভয় করেছিল মৃত্যুর। হাসতে হাসতে কত নিরপরাধ মানুষের বুকের ওপর নাচতে নাচতে তাদের পাঁজর ভেঙেছে। কত নিরপরাধ মানুষের লাশ মাগুর মাছকে খাইয়েছে। সে কথা হয়তো মনেও পড়েছিল তার। নিজের জীবনলীলা সাঙ্গ হবার আগে সেই সব ভয়ঙ্কর স্মৃতি মনে পড়াতেই হয়তো মরণের ওপারের শাস্তি থেকে বাঁচার আশা নিয়ে তখন কলেমাও পড়েছিল এরশাদ। 2 জল্লাদ শাহজাহান ও হারিস তার 2 হাত 2 দিক থেকে ধরে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে আসলো। একটা কালো লম্বা টুপি পরিয়ে ফাঁসির মঞ্চে ওঠানো হলো তাকে। এরপর তার গলায় পরানো হলো
ম্যানিলা রোপ নামের ফাঁসির দড়ি। 2004 সালের 10 মে রাত 12:01 রুমাল ফেলা হলো। জারি হয়ে গেল খুনি এরশাদের মৃত্যু পরোয়ানা। রুমাল মাটিতে পড়বার সাথে সাথে পায়ের নিচে পাটাতন সরিয়ে দেয়া হলো। ফাঁসি হলো এরশাদের। 8 ঘন্টা ঝুলিয়ে রাখার পর লাশ নামিয়ে এনে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করল ডাক্তার। মৃত্যু আরো নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়া হলো তার হাত ও পায়ের রগ। অবসান হলো পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক ভয়ঙ্কর দানবের জীবন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে এক্স ফাইলসে শুনছিলেন বাংলাদেশের শতাব্দীর কুখ্যাত সিরিয়াল কিলার এরশাদ শিকদারের সত্য কাহিনী। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। এই গল্প যতবারই শুনি ততবারই শিউরে ওঠে গা। বহুল আলোচিত এরশাদ শিকদারের জীবন অবসান এভাবেই হয়েছিল। আসলে পাপ বাপকেও ছাড়ে না, একটা কথা আছে না? পাপী যতই ক্ষমতাধর বা খুনি যতই ক্ষমতাধর হোক না কেন, পাপ থেকে কখনোই কেউ রক্ষা পায় না। তা আজকে এই পর্যন্তই থাক। আবারও এক্স ফাইলস নিয়ে পরবর্তীতে আসবো। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর প্লিজ যারা এখন পর্যন্ত আরজে শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অন্যদেরকেও বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। শুভরাত্রি।